রাজকুমার আদিত্যের বিশাল কক্ষ, চারদিকে রেশমের পর্দা, সোনার কারুকার্য করা আসবাব। আদিত্য একটি নরম বিছানায় আধ শোয়া হয়ে আছে। একজন দাসী তার পায়ে সুগন্ধি তেল মালিশ করছে, আরেকজন পাখা দিয়ে বাতাস করছে। থামাও, এই বীণার সুর আর সহ্য হচ্ছে না। প্রতিদিন একই সুর, একই তাল। আমার কানে বিষের মতো লাগছে। নতুন কিছু কি নেই এই রাজ্যে? ক্ষমা করবেন যুবরাজ, ইনি তো রাজ্যের শ্রেষ্ঠ বীণাবাদক। আপনার মন ভালো করার জন্যই। মন ভালো? আমার মন ভালো হবে নতুন কিছু দেখলে, নতুন কিছু শুনলে। এই একঘেয়ে জীবন আমার আর ভালো লাগে না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া, ঘুম আর এই আরাম। এও কি কোনো জীবন? কিন্তু যুবরাজ, এমন জীবনই তো সবাই স্বপ্ন দেখে। আপনার সেবার জন্য আমরা শত শত দাসদাসী। আপনার কোনো কিছুর জন্যই ভাবতে হয় না। এইটাই তো সমস্যা। আমাকে কিছুই ভাবতে হয় না, কিছুই করতে হয় না। আমি কি জীবন্ত পুতুল? যাও, আমার সামনে থেকে সব সরিয়ে নিয়ে যাও। আমার আজ কিচ্ছু করতে ইচ্ছে করছে না। সেবকরা ভয়ে ভয়ে চলে যায়। আদিত্য উঠে তার বিশাল জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জানালা দিয়ে রাজ্যের ব্যস্ত রাজধানী দেখা যাচ্ছে, কিন্তু তার চোখে কোনো আগ্রহ নেই। সারাদিন শুধু কাজ আর কাজ। ওই সাধারণ মানুষগুলোর দিকে তাকালে আমার অবাক লাগে। কি পায় ওরা এই ইঁদুর দৌড়ে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পরিশ্রম। মহারাজ, রাজ্যের উত্তর প্রান্তের কৃষকরা সেচের জলের জন্য আবেদন জানিয়েছে। খরা দীর্ঘস্থায়ী হলে এবার ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। বুঝতে আমি জানি, কিন্তু যে রাজ্যের ভবিষ্যৎ নিজেই এক ঊষর মরুভূমি, সেখানে সেচের জল দিয়ে কি হবে মন্ত্রী? হ্যাঁ পারলাম না মহারাজ। আপনি কি যুবরাজের কথা বলছেন? মন্ত্রী, আমি আদিত্যের কথাই বলছি। আজ সকালে সে নাকি রাজকীয় প্রশিক্ষণের ক্লাস বাতিল করে দিয়েছে, কারণ তার তলোয়ার ধরতে ইচ্ছা করছিল না। গতকাল সে রাজ্যের হিসেব দেখতে চায়নি, কারণ তার মাথা ধরেছিল। যুবরাজ এখনও তরুণ মহারাজ। বয়স বাড়ার সাথে সাথে তিনি নিশ্চয়ই তার দায়িত্ব বুঝতে পারবেন। না মন্ত্রী, বয়স বাড়লে দায়িত্ববোধ জন্মায় না, দায়িত্ব পালন করলে জন্মায়। যে কখনো কাদামাটিতে পা রাখেনি, সে কৃষকের কষ্ট কি বুঝবে? যে কখনো তলোয়ারের আঘাতে ব্যথা পায়নি, সে সেনার আত্মত্যাগ কি বুঝবে? আমি তাকে প্রাসাদের আরামের মধ্যে রেখে সবচেয়ে বড় ভুল করেছি। তাকে এই আরামের জগৎ থেকে বের করতে হবে। তাকে বুঝতে হবে মুকুটের ওজন কতটা ভারী। কিন্তু কিভাবে মহারাজ? আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি আদিত্যকে নির্বাসনে পাঠাব। নির্বাসন? বলেন কি মহারাজ? আমাদের একমাত্র যুবরাজকে? হ্যাঁ, তবে এই নির্বাসন কোনো শাস্তির জন্য নয়, শিক্ষার জন্য। আমি তাকে পাঠাবো আমাদের রাজ্যের সবচেয়ে দূরবর্তী এবং সাধারণ এক গ্রামে। সেখানে সে তার রাজপরিচয় গোপন রেখে একজন সাধারণ মানুষের মতো থাকবে। তাকে নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হবে। কিন্তু যুবরাজ কি এই কঠোর জীবন মেনে নিতে পারবেন? তাকে পারতেই হবে। হয় সে একজন পরিশ্রমী মানুষ হয়ে ফিরবে, না হলে সে আর কোনো দিন এই প্রাসাদে ফিরবে না। যান, আদিত্যকে আমার সামনে আনার ব্যবস্থা করুন। আদিত্য মহারাজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে ডেকে পাঠিয়েছেন পিতা? কোনো বিশেষ কারণ? আশা করি রাজ্যের কোনো বিরক্তিকর বিষয় নিয়ে আলোচনা করার জন্য নয়। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যই ডেকেছি আদিত্য। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ? সে তো কবেই নির্ধারিত হয়ে গেছে। আমি রাজ্যের পরবর্তী মহারাজা হব। এর মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? রাজা হওয়া আর সিংহাসনে বসা এক জিনিস নয় পুত্র। রাজা হতে গেলে প্রজার মন বুঝতে হয়, আর সেই শিক্ষা তুমি এই প্রাসাদের আরামের মধ্যে থেকে কোনো দিন পাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী 1 বছরের জন্য তুমি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে। কি? চলে যাব? কোথায়? কোনো বন্ধুরাজ্যে বেড়াতে? মন্দ নয়। আমার জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছিল। না, কোনো রাজ্যে নয়। তুমি যাবে আমাদের দেশের এক সাধারণ গ্রামে, এক কৃষকের বাড়িতে। সেখানে তুমি নিজের পরিচয় গোপন রেখে একজন সাধারণ গ্রামবাসীর মতে জীবন যাপন করবে। তোমাকে কাজ করে খেতে হবে। কাজ? আমি? আপনি আমার সাথে রসিকতা করছেন পিতা? আমি রাজকুমার আদিত্য। আমি কাজ করার জন্য জন্মাইনি। তাহলে তুমি রাজা হওয়ার জন্যও জন্মাওনি। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কাল ভোরেই তুমি সাধারণ পোশাকে প্রাসাদের বাইরে চলে যাবে। যদি তুমি 1 বছর পর নিজেকে প্রমাণ করতে পারো, তবেই তুমি এই প্রাসাদে ফিরতে পারবে। আদিত্য রাগে, অপমানে এবং বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার বাবা রসিকতা করছেন না, তার আরানের জীবন শেষ হতে চলেছে। আদিত্য এখন সাধারণ পোশাকে
ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটু জল দিবি? হ্যাঁ নাও। বেশ ঠান্ডা। আরো খাবে? দাদু দেখো কে যেন এদিকে আসছে, শহরের লোক মনে হচ্ছে, কিন্তু পোশাক দেখে তো ভিখারি মনে হচ্ছে। ভিখারি নয় দিদি, ওর হাঁটা চলায় এখনো অহংকারের ছাপ, কিন্তু ওর চোখ বলছে ও খুব ক্ষুধার্ত আর পথশ্রান্ত। যা, এক ঘটি জল নিয়ে আয়। অতিথি নারায়ণ। আমি মহারাজার পাঠানো লোক। তোমাদের মধ্যে কেশবকে? আমি কেশব, আর তুমি নিশ্চয়ই সেই শহরের যুবক যাকে মহারাজ আমার কাছে পাঠিয়েছেন কাজ শিখতে। কাজ শিখতে আসিনি, থাকতে এসেছি। থাকার ব্যবস্থা কোথায়? আর আমার খুব খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করো। থাকার ব্যবস্থা ওই গোয়াল ঘরের পাশের ছোট ঘরটায়, আর খাবারের ব্যবস্থা সে তো নিজেকেই করে নিতে হবে বাছা। নিজে করে নিতে হবে মানে? আমি তোমাদের অতিথি। আমি আমি রাজ আমি এই সব নোংরা কাজ করতে পারবো না। না, তুমি আমার অতিথি নও, তুমি আমার শিষ্য হতে এসেছো। আর আমার প্রথম শিক্ষাই হলো যে কাজ করে শুধু তারই খাওয়ার অধিকার আছে। ওই যে দেখছো ক্ষেত, ওখানে অনেক আগাছা জন্মেছে, ওগুলো পরিষ্কার করে দাও, তারপর তোমার খাবারের ব্যবস্থা হবে। কেশব আর কোনো কথা না বলে নিজের কাজে মন দেয়। আদিত্য রাগে, খিদেতে এবং অপমানে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় পড়ে। লীলা দূর থেকে তার অবস্থা দেখে মুচকি হাসে। সারা রাত না খেয়ে আদিত্যের অবস্থা কাহিল। সকালে সে বাধ্য হয়ে খেতে কাজ করতে রাজি হয়। কেশব তাকে একটি নিড়ানি দেয়। এ তো সহজ কাজ, এর জন্য আবার এত শিক্ষার কি আছে? আদিত্য অহংকারের সাথে নিড়ানি চালাতে শুরু করে, কিন্তু সে আগাছার সাথে সাথে তার হাতে ফুসকা পড়ে যায়। সে কিছুক্ষণ কাজ করেই হাঁপাতে থাকে। উফ, আর পারছি না, আমার কোমর ভেঙে যাচ্ছে, আর এই সূর্যটা যেন আজ আমার মাথার ওপরেই আগুন ঝরাচ্ছে। কি গো শহরের বাবু, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে? চুপ কর মেয়ে, তোমরা তো জন্ম থেকেই এই কাজ করছো। আমি তুমিও তো মানুষ, তাই না? নাকি রাজপ্রাসাদের মানুষরা নরম মাটি দিয়ে তৈরি হয়? নাও, জলটুকু খেয়ে নাও। আর শোনো, কাজটা অত জোরে করতে হয় না, মন দিয়ে ভালোবাসা দিয়ে করতে হয়। লীলার কথায় আদিত্যের রাগ আরও বেড়ে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। সে জলটুকু খেয়ে আবার কাজ শুরু করে। সারা দিন হাড় ভাঙা পরিশ্রমের পর সন্ধ্যায় যখন সে খেতে বসে, তখন তার চোখে জল এসে যায়। আমার জীবনে এত সুস্বাদু খাবার আমি কোনোদিন খাইনি। নিজের পরিশ্রমে অর্জিত খাবারের স্বাদ যে এত মিষ্টি হয়, তা তো আমি কোনোদিন জানতামই না। কয়েক মাস কেটে গেছে। সে এখন ক্ষেতের সব কাজ শিখে গেছে। সে লাঙল চালানো, বীজ বোনা, ফসল কাটা সবই করতে পারে। আদিত্য কেশবের প্রতিটি কথা মন দিয়ে শোনে। সে শুধু কাজই শিখছিল না, সে শিখছিল জীবন দর্শনের পাঠ। খেতে সোনালি ধানের ঢেউ। আদিত্য, কেশব এবং লীলা একসাথে ফসল কাটছে। তাদের মুখে আনন্দের ছাপ। আদিত্য আর রাজকুমার নয়, একজন পুরো দস্তর কৃষক। কি গো শহরের বাবু, এখন তো তুমি আমাদের চেয়েও তাড়াতাড়ি ধান কাটতে পারো। আর আমাকে শহরের বাবু বলিস না লীলা, আমি এই মাটির সন্তান। এই মাটির গন্ধ আমার কাছে এখন প্রাসাদের যে কোনো সুগন্ধির চেয়েও প্রিয়। তোমার শিক্ষা পূর্ণ হয়েছে আদিত্য। তুমি এখন শুধু ফসল ফলাতেই শেখোনি, তুমি মানুষ ফলাতেও শিখেছ। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আমার বাবা আমাকে এখানে কেন পাঠিয়েছিলেন। একজন রাজা হওয়ার আগে একজন মানুষ হওয়াটা কতটা জরুরি, তা আমি আপনার কাছেই শিখেছি। ঠিক তখনই রাজকীয় রক্ষীরা সেখানে এসে উপস্থিত হয়। তাদের নেতৃত্বে আছেন স্বয়ং মন্ত্রী। আদিত্য কেশব এবং লীলার দিকে তাকায়। যুবরাজ, এ কি চেহারা হয়েছে আপনার? এটাই তো আমার আসল চেহারা মন্ত্রী। আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি। বলুন, পিতা কেমন আছেন? মহারাজ আপনার জন্যই অপেক্ষা করছেন। আপনার নির্বাসনের 1 বছর পূর্ণ হয়েছে। তিনি আপনাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবার জন্য আমাদের পাঠিয়েছেন। আমি আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা আমাকে শুধু কাজ শেখাননি, আমাকে নতুন করে জন্ম দিয়েছেন। আমরা তোমাকে কিছুই দিইনি পুত্র, তুমি নিজের যোগ্যতাতেই সবকিছু অর্জন করেছ। শুধু একটা কথা মনে রেখো, রাজপ্রাসাদে ফিরে গিয়ে এই মাটির কথা ভুলে যেও না। আবার আসবে তো আদিত্যদা? আসবো লীলা,
আমি প্রতি বছর ফসল কাটার সময় তোমাদের সাথে কাজ করতে আসব, কারণ এই ক্ষেতই আমার আসল রাজসভা আর তোমরাই আমার আসল পরিবার। আদিত্য তার পুরনো সাধারণ পোশাক পরেই ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। সে কেশব এবং লীলার কাছ থেকে বিদায় নিচ্ছে। আদিত্য তাদের কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। আদিত্য প্রাসাদে ফিরে আসে। মহারাজা বিক্রমজিৎ তাকে দেখে অবাক হয়ে যান। তার ছেলের চোখে তিনি এক নতুন আলো দেখতে পান, এক দায়িত্বশীল এবং জ্ঞানী শাসকের আলো। ফিরে এসেছিস পুত্র? আমি জানতাম তুই পারবি। তোর চোখ বলছে তুই তোর আসল পরিচয় খুঁজে পেয়েছিস। হ্যাঁ পিতা, আমি বুঝতে পেরেছি আমার আসল দায়িত্ব কি। আমি বুঝতে পেরেছি পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। কয়েক বছর পর মহারাজা আদিত্য এখন সূর্যনগরের শাসক। কিন্তু তিনি আর প্রাসাদে বসে থাকেন না। তিনি তার প্রজাদের সাথে খেতে কাজ করেন, তাদের সাথে কথা বলেন, তাদের দুঃখ কষ্ট বুঝেন। তার রাজ্যে আর কোনো কৃষক অভুক্ত থাকে না, কারণ তাদের রাজা নিজেই যে একজন কৃষক।